ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করার কথা। এখন আমি কি করছি বাংলাদেশে? ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংক কিনে ফেলতেছি। এই অবস্থায় আপনি ইনভেস্টমেন্ট খুব একটা আশা করবেন না। সুতরাং আমি দেখছি না এই জায়গাগুলোতে আমি আশা করছিলাম নতুন অর্থমন্ত্রীর কাছে যে উনি একটু চিন্তা করে কতগুলো স্টেপস নেবেন, কারণ ইনার প্রথম বাজেট এটা। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই দিকগুলো নির্দেশনা থাকা উচিত ছিল। ভবিষ্যৎ প্রজন্মের কথা যখন আমরা বলি যে ভবিষ্যৎ প্রজন্মকে দেশে রাখতে হবে, তারা আমাদের এই প্রজন্মের মতো না, তারা তাদের চিন্তা করছে। তারা অনেকেই এখন রাজনীতি বিমুখ বলতে গেলে, আমাদের ছাত্রদেরকে আমরা দেখি এরা রাজনীতির সাথেও জড়িত নেই। তারা চাচ্ছে এমন একটা পরিবেশ যেখানে সে ভালোভাবে থাকতে পারে। এই জন্যই রিফর্মগুলো ভেরি ইম্পর্টেন্ট। তা না হলে আপনাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে কেউ দেশে থাকতে চাচ্ছে না, এবং এটা দেশের জন্য লজ্জাজনক। বহুদিন আগে জাস্টিস মোস্তফা কামাল জীবিত থাকতে একটা সেমিনারে বলছিলেন, আমি ওনার নাম ধরেই বললাম এই কারণে, আমার কাছে খুব সাংঘাতিক মনে হয়েছে কথাটা, অবজারভেশনটা। উনি তো চিফ জাস্টিস ছিলেন। উনি বললেন, আমি যখন ছাত্র ছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তো অধিকাংশই প্রথম জেনারেশন শিক্ষিত, মানে প্রথম ফার্স্ট ইউনিভার্সিটার্স। উনি বললেন এত বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও সেই একই গ্রুপ, তার মানে সেকেন্ড থার্ড জেনারেশন কোথায় যাচ্ছে? অধিকাংশ দেশ ছেড়ে চলে গেছে। আমার মনে হয় আমাদের প্রথম চিন্তা সেই পুরো ফিউচার জেনারেশনকে রাখা। সেই জন্য শিক্ষার ক্ষেত্রে আমরা বলি শিক্ষার্থীর বাজেট বাড়ানো, শিক্ষার গুণগত মান বাড়ানো খুব ইম্পর্টেন্ট। এত বড় একটা দেশে কোনো গবেষণা নাই, গবেষণার কোনো বরাদ্দ নাই। গবেষণা ছাড়া আপনি আগামী দিনে ফাইট করতে পারবেন না। গ্লোবাল ফাইট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুব সহজ হিসাবে, আমরা এখন 33তম দেশ। চায়না খুব পেছনে ছিল, এখন পৃথিবীর বড় দেশ হওয়ার সাথে সাথে কেউ ছাড় দিচ্ছে না চায়নাকে ছাড় দিচ্ছে না, এবং চায়না বুদ্ধিমানের মতো রিসার্চ করাতে আজকে সে আগায়ে যাচ্ছে। কিন্তু যদি না যেতে পারে তাহলে তাকে কেউ ছাড়বে না। বাংলাদেশও এখন কিন্তু ছোট দেশ না, 33তম দেশ মানে হচ্ছে পৃথিবীর বহু দেশের নজরে আমরা আছি। তারা মনে করে বাংলাদেশ একটা বড় দেশ, অতএব ছাড় কেউ দেবে না এরকম একটা দেশে। এবং আমাদের ম্যান পাওয়ার, আমাদের সুবিধা হলো, যদি আপনি খুব ভালো করে দেখেন এই অঞ্চলে যদি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স জোন দেখেন, তাহলে দেখবেন চায়নাকে এখন ওয়েস্টার্নরা বিশ্বাস করে না, সুযোগ বাংলাদেশ অনেক বেশি। ইন্ডিয়ানদেরকেও বিশ্বাস এখনও করে, কিন্তু অতটা করে না। বলে কেন? বলে ইন্ডিয়া আমাদেরকে মার দেবে, মানে ইন্ডিয়া বড় ইকোনমিতে তৈরি হবে। ইরানকে বিশ্বাস করে না, রাশিয়াকে বিশ্বাস করে না। ম্যান পাওয়ার যদি ভালো দক্ষ ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে হয়, বাংলাদেশ ইজ ওয়ান অফ দি গোল্ডেন এরিয়া। এই জায়গায় হায়ার এডুকেশনের কোয়ালিটি বাড়ানোর জন্য, রিসার্চ বাড়ানোর জন্য জোর দেওয়া উচিত। একইভাবে স্বাস্থ্য খাত ভেরি ইম্পর্টেন্ট, খাদ্যর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। অ্যাডাল্টারেশন, ভেজাল সব বিরোধী আলোচনাগুলো দরকার। আমি এই কারণে বললাম যে এগুলো না থাকলে এন্ড অফ দ্য ডেতে দেখা যাবে যে বয়স্ক লোক রাস্তায় পড়ে মারা যাচ্ছে। এই জন্য আমি পেনশনের কথা বলছি, কারণ মধ্যম আয়ের দেশ মানে হচ্ছে আপনাকে প্রিপারেশন নিতে হবে। হঠাৎ করে দ্বন্দ্বময়ের দেশ হব এটা হবে না। এবং আমাদের এখনকার প্ল্যান কি? আগামীতে 10-11% গ্রো করতে হবে, তার মানে ইকোনমিক স্টেবিলিটি আনতে হবে। ইকোনমিক স্টেবিলিটি বলতে শুধু ম্যাক্রো স্টেবিলিটি না, পলিসি স্টেবিলিটি। পলিসি স্টেবিলিটি বলতে আমি এমন একটা পলিসি দিচ্ছি যেটা বিশ্বাস করে, যেটাকে ভরসা করে এফডিআই আসবে, যেটাকে ভরসা করে মানুষ আমার দেশে ইনভেস্ট করবে, সিঙ্গাপুরে ইনভেস্টমেন্ট করবে না, বা দুবাইতে ইনভেস্ট করবে। এখন তো টাকা চলে যাচ্ছে সিঙ্গাপুর আর দুবাইতে। এই যে ভরসার স্থলটা তৈরি করা, এটা বাজেটের একটা বাড়তি দিক, শুধু ইনকাম এক্সপেন্ডিচার বাজেট না।